শুরু হলো সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি নাবিলা সোহার। Akij Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akij Bashir Glass. রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মীরা। খবরাখবর জানতে শুরুতে যাব শাকিল হাসানের কাছে। শাকিল, কি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আর আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সেখানে কেমন দেখছেন জানতে চাই। সোহার, রাজধানীর দুটি বিখ্যাত কলেজ, যে কলেজ দুটি অবস্থিত মিরপুর রোডে, আইডিয়াল কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজকে দুপুরের পর থেকেই সংঘর্ষ চলছিল এবং দুই কলেজের শিক্ষার্থীরাই একে অপরের দিকে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল ছোড়াছড়ি ঘটনা ঘটেছে এবং একটু আগে খানিকটা এই সংঘর্ষটি থেমেছে। এখন আমরা দেখেছি যে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আশ্রয় নিয়েছেন এবং তাদেরকে ধাওয়া দিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থী তাদের কলেজের ভেতরে পাঠিয়ে দিয়েছেন এবং তাদের দুটি ফটক ভাঙচুরের চেষ্টা করেছেন। সেখান থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে পানি নিক্ষেপ করেছেন এবং সেখান থেকেও ইট পাটকেল ছুড়েছেন এবং এখন পর্যন্ত দুপুরের পর থেকে চলা দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে এখন পর্যন্ত আমি জানতে পেরেছি 5 জন আহত হয়েছেন। তার মধ্যে 2 জন আইডিয়াল কলেজের শিক্ষার্থী, 3 জন আইডিয়াল কলেজের শিক্ষার্থী এবং 2 জন সিটি কলেজের শিক্ষার্থী। আইডিয়াল কলেজের যে শিক্ষার্থী আহত হয়েছেন তাকে পেটে ছুরিকাঘাত করা হয়েছে বলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন এবং সংঘর্ষের শুরুতেই পুলিশ সদস্যরা এখানে মোতায়েন ছিলেন, এখনও পুলিশ সদস্যরা রয়েছেন। তবে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় কিন্তু পুলিশ সদস্যরা প্রায় নীরব ভূমিকা পালন করেছেন। তারা কোনো ধরনের অ্যাকশনে যাননি বা দুই পক্ষের মাঝামাঝিতেও দাঁড়াননি তারা। তবে পুলিশের কর্মকর্তারা গিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছেন, তারা সেক্ষেত্রে সফল হননি। দুই কলেজের শিক্ষার্থীরা কেউই পুলিশের এই অনুরোধ বা উপযাচনা তাদের কর্ণপাত করেননি, তারা সংঘর্ষ চালিয়ে গেছেন। তবে এই সংঘর্ষের কারণে কিন্তু মিরপুর রোডে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। যদিও পুরোপুরি বন্ধ ছিল না, কিন্তু যানবাহন থেমে থেমে বন্ধ ছিল এবং এই সড়কের দুই পাশে প্রায় অসংখ্য হাসপাতাল রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই হাসপাতালের রোগীরা কিন্তু স্বজনরা কিন্তু দুর্ভোগের শিকার হয়েছেন। পাশাপাশি অফিস ফেরত মানুষজন ছিলেন বাসগুলোতে, গাড়িতে, তারা দুর্ভোগের শিকার হয়েছেন এবং তারা খুব বিরক্ত হয়েছেন। যদিও আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি গত শুক্রবার থেকেই আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নির্যাতন এবং টিজ করার ঘটনা নিয়ে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ সূত্রপাত এবং গত শুক্রবার শনিবারও উত্তেজনা দেখা গিয়েছে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এবং সেই উত্তেজনার ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে ঘটল দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনার মধ্য দিয়ে। এবং এই ঘটনা আরও কতদূর গড়াবে সেটি কিন্তু সময় বলে দেবে এবং পাশাপাশি এই দুই কলেজের প্রশাসন এবং সরকারের উদ্যোগের উপর নির্ভর করবে যে এই সংঘর্ষটি আসলে শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। এর আগেও আমরা পথচারীদের কাছে শুনছিলাম দুই কলেজের শিক্ষার্থীরা 2 দিন পরই সংঘর্ষ জড়ান এবং এই সংঘর্ষের কারণে কিন্তু এই মিরপুর রোডটি প্রায় একটি অচল অবস্থা তৈরি হয় এবং সেই অচল অবস্থা থেকে তারা রেহাই। থেকে আপনি বিস্তারিত জানাচ্ছিলেন, আমরা আবারও আপনার কাছে আসবো। আমাদের আরেক সহকর্মী তানভীর মৌসুম আছে, একটু তানভীরের কাছে জানতে চাই। তানভীর, এই সংক্রান্ত আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? আমি ঢাকা সিটি কলেজের সামনে আছি। যেহেতু ঢাকা সিটি কলেজের সামনের এই জায়গাটাকে ঘিরে এবং এখানকার ছাত্রছাত্রীদেরকে ঘিরে যেহেতু সংঘর্ষের সূত্রপাত, সেহেতু আমরা এখানেই প্রথমে চলে এসেছি। তবে এখানে এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের আমরা সংঘর্ষ বা সংঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি না। তবে এটা ঠিক যে এখানে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এখানে আমরা যখন আসার পর আমরা কয়েকজন শিক্ষার্থীদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয় এবং তাদের আমরা খুবই নাখোশ অবস্থায় দেখতে পেয়েছি এবং তারা খুবই অসন্তোষ প্রকাশ করছিল এবং তারা বিভিন্ন ধরনের অভিযোগ জানাচ্ছিল। এখানে তাদের অভিযোগের বিষয়গুলো ছিল আসলে অনেকগুলোই এবং যার মধ্যে অন্যতম হচ্ছে পুলিশের ভূমিকা। তাদের একটি অনেক বড় অভিযোগ ছিল, তাদের একটি বড় অংশের অভিযোগ ছিল এখানে পুলিশের যে ভূমিকা পালনের কথা ছিল, পুলিশ তাদের সেই কাঙ্ক্ষিত ভূমিকা পালন করেনি। এবং এর আগেও বলা হয়েছে, ছাত্রদের তরফ থেকেও বলা হয়েছে এখানকার যে আসলে এখানে অপর কলেজের আরেকটি যে পক্ষ রয়েছে তারা আসলে এখানে সংঘর্ষর মাধ্যমে এবং এখানে তারা ভাঙচুর করে পরবর্তীতে কিন্তু
তারা এখান থেকে চলে যায় এবং চলে যাওয়ার পরও আসলে কেউ কোনো এখানে ব্যবস্থা নেয়নি। এবং এই যে একটি সংঘর্ষ এবং একটি ব্যস্ত সড়কের রাজধানীর ব্যস্ততম একটি এলাকায় এরকম একটি সংঘর্ষ, সেই সংঘর্ষটিকে থামানোর জন্য কিন্তু আসলে কেউ কোনো উদ্যোগ নেয়নি। এবং এক্ষেত্রে আসলে অনেকেই নীরব দর্শকের, যাদের সক্রিয় ভূমিকা পালনের কথা ছিল তাদের অনেকেই আসলে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এছাড়া তাদের মধ্যে থেকে আরও কিছু ছাত্র, এই ঢাকা সিটি কলেজের কিছু ছাত্র এমন অভিযোগও করেছিল যে অন্যান্য কলেজের যারা আছে তারা নাকি বিভিন্ন ধরনের রামদা এবং ধারালো অস্ত্র নিয়ে এসেছে এবং তারা এসব নিয়েই তারা হামলা করে। এবং সিটি কলেজের যে দুই গেট এবং সেই দুই গেটের মধ্যেই আমরা দেখেছি আসলে প্রচুর ভাঙচুরের আমরা চিহ্ন দেখতে পেয়েছি, যা থেকে আসলে বোঝা যায় যে এখানে আসলে বিশাল একটি সংঘর্ষের ক্ষতচিহ্নগুলো এখনো বিদ্যমান। সোহাগ। তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ বিষয়ে আরও জানবো আমাদের সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর, এই যে মামলা থেকে রিমান্ড, এই পুরো বিষয় বিস্তারিত আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। সোহার, এই কিছুক্ষণ আগেই পাবলিক প্রসিকিউটর যিনি ওমর ফারুকি তিনি এই ঘটনার বিস্তারিত বলছিলেন, অর্থাৎ আদালতে যে শুনানি হলো এবং তার আগে পরে যে ঘটনাগুলো সেগুলো সম্পর্কে তিনি জানাচ্ছিলেন। একটি বিষয় যে মোল্লা নজরুল ইসলাম অত্যন্ত প্রতাপশালী পুলিশ অফিসার ছিলেন এবং তার যেই সময়ে তিনি বিভিন্ন জায়গাতে দায়িত্ব পালন করেছেন সেই সময়গুলোতে তিনি নানা কারণে আলোচিত ছিলেন। তবে সবশেষ সেটি হচ্ছে জুলাইয়ের যে আন্দোলন, গণ অভ্যুত্থান, সেই আন্দোলন চলাকালীন নানাভাবে তিনি যে দমন নিপীড়ন চালিয়েছেন ছাত্রদের উপরে, সেই বিষয়গুলো কিন্তু আজকে আদালতের শুনানিতে উঠে এসেছে। বিশেষ করে যেই মামলায় আজকে তাকে রিমান্ডে পাঠানো হলো সেই মামলার বিষয়ে যদি খানিকটা আলোকপাত করি, যেটি জুলাইয়ের 22 তারিখের ঘটনা, সেই ঘটনাটি মামলায় উল্লেখ করা হয়েছে গুলশান কমার্স কলেজের একজন ছাত্র এবং সেই ছাত্রের উপর যে অকথ্য নির্যাতন, একই সঙ্গে গুলিবর্ষণের যে ঘটনা, সেই ঘটনার নেপথ্যে মোল্লা নজরুল ইসলাম জড়িত বলে এই মামলায় আলাদা করে উল্লেখ করা হয়েছে। যেই মামলাটি করেছেন সেই ছাত্রের বাবা অক্টোবরের 5 তারিখ মূলত সেই মামলাটি দায়ের করা হয়েছিল, যেখানে এজাহার নামীয় আসামি মোল্লা নজরুল ইসলাম। এবং তার পরিপ্রেক্ষিতে গতকাল যখন তাকে রাজশাহীর সারদা থেকে দায়িত্ব পালন অবস্থায় তাকে গ্রেফতার করা হয়, তারপরে তাকে ঢাকায় আনা হয় এবং আজকে বিকেল 4:30টার দিকে মূলত এই সিএমএম কোর্টের যে হাজতখানা সেখানে তাকে আনা হয় এবং আধা ঘন্টা সেখানে রাখার পরে 5টার দিকে সিএমএম কোর্টের যে 2 নম্বর আদালত রয়েছে সেই আদালতে শুনানির জন্য নেওয়া হয় এবং সেই শুনানিতে বেশ খানিকটা সময় ধরে পাবলিক প্রসিকিউটর যিনি রয়েছেন তার কথাবার্তাগুলো বিচারক খুব মনোযোগ দিয়ে শুনেছেন। একই সঙ্গে আসামি পক্ষের অর্থাৎ মোল্লা নজরুল ইসলামের পক্ষে যে আইনজীবী কথা বলেছেন তার কথাগুলো কিন্তু বিচারক শুনেছেন এবং তার পরবর্তী সময়ে যেটি হলো যে সিদ্ধান্ত দিলেন বিচারক যে 5 দিনের যে রিমান্ড সেই পুলিশি রিমান্ডে তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ, একই সঙ্গে ঘটনার আরও আগে পরে যে বিষয়গুলো তদন্ত করা প্রয়োজন সেই বিষয়গুলো জানার জন্য তাকে পুলিশি রিমান্ডে পাঠানো হয়েছে। একটি বিষয় যে আসামি পক্ষের আইনজীবী বারবার করে সেখানে উল্লেখ করার চেষ্টা করেছেন যে তার যে মক্কেল তিনি অসুস্থ রয়েছেন এবং সেই অসুস্থতার পক্ষে প্রমাণাদি হিসেবে বিভিন্ন রকমের নথিপত্র, প্রেসক্রিপশন এবং ওষুধপত্রের তালিকা তিনি আদালতে উপস্থাপন করেছেন। তবে আদালত যেটি বলেছেন সেটি হচ্ছে এই 5 দিনের যে পুলিশি রিমান্ড সেটি শেষ হলে পরবর্তী সময় এই বিষয়ের উপর শুনানি হবে। তাজনুর, অসংখ্য ধন্যবাদ। ডেভিল নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সতর্ক করে বলেন, যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদের গ্রেফতার করা হবে। আর স্বরাষ্ট্র সচিব বলেছেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় মানবাধিকারকে গুরুত্ব দেওয়া হচ্ছে, না হলে অতীতের সাথে পার্থক্য থাকবে না। পতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের নতুন করে সংগঠিত হওয়ার প্রেক্ষাপটে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত থেকে শুরু হয়েছে ফ্যাসিস্ট ও সহযোগীদের গ্রেফতারে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, যারাই পরিস্থিতি অস্থিতিশীল করবে তাদের ছাড় দেওয়া হবে না। অপারেশন অব্যাহত থাকবে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। ত্রিপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। অপারেশনে যেন মানবাধিকার লঙ্ঘিত না হয় এজন্য যৌথ বাহিনী সতর্ক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। আইন প্রয়োগের ক্ষেত্রে আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো, আমরা তো ওই পথে হাঁটতে পারবো না। মানবাধিকার এবং পরিবেশ, মানবাধিকার কেন
এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল। সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি, আয়নাঘর যেন আর তৈরি না হয় কোনোদিন। পুলিশের কেউ ফ্যাসিস্টদের সাথে যোগাযোগ করছে কিনা তা তদন্ত হচ্ছে। এরই মধ্যে 4 এসপি সহ 5 কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সচিব জানান, সরকারের নজরদারিতে আছেন আরও অনেকে। যারা ওইখান থেকে কি বলে এখন কাউন্সেলিং করতেছে, তারা তখন পয়সা দিয়া কাউন্সেলিং কইরা যে কাজ করাইতে পারে না, সেই সিস্টেম ফেল করেছে। আপনার ধারণা ওখান থেকে বসে কাউন্সেলিং করে তারা খুব এফেক্টিভ কিছু করতে পারবে? যারা আনস্টেবল করার চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনানুগ উপায়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2-1 দিনের মধ্যে দেখতে পারবেন, না তো কিছু গ্রেপ্তার হলে জানা যাবে। স্বরাষ্ট্র সচিব বলেন, যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে পরাজিত শক্তির চিহ্ন রাখা হয়নি। এক্ষেত্রে বাংলাদেশ অমানবিক না হলেও ছাড় পাবেন না দোসররা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ও আর্মড ফোর্সেসের প্রতিনিধিত্বে আজ সন্ধ্যা 6টা থেকে কাজ শুরু করবে কমান্ড সেন্টার, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ের সময় কথা জানান তিনি। কমান্ড সেক্টরে কাজ শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও কুইক রেসপন্স করা যাবে বলে আশা করেন প্রেস সচিব। এছাড়া গত 6 মাসে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর ব্যাপারে জানান তিনি। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জানান, দেশের অর্থনীতি খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। বলেন, মূল্যস্ফীতি কমে এসেছে, যা জুলাই নাগাদ 7.5% নেমে আসবে। একই সাথে রোজায় দ্রব্যমূল্য সহনীয় থাকবে বলেও আশ্বাস দেন তিনি। আরও জানান, প্রবাসী আয় বেড়েছে 23%। এছাড়া নিত্যপণ্যের উপর শুল্ক ছাড় অব্যাহত আছে। দেশের 1 কোটি পরিবার ন্যায্য মূল্যে নিত্যপণ্য পাচ্ছে বলেও জানান শফিকুল আলম। আজকে 6টায় এই কমান্ড সেন্টারটা এটা রোল আউট হচ্ছে, এটা তার কাজ শুরু করছে এবং এইখানে রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, পুলিশ আছে, বিজিবি আছে, তারপরে কোস্টগার্ড আছে, র্যাব আছে, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। এর আগে গাজীপুরে শনিবার রাতভর যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছে অন্তত 82 জন। এর মধ্যে 40 জন জেলা পুলিশ ও 42 জনকে গ্রেফতার করেছে জিএমপি। মামলার পর তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। সন্ত্রাসীদের ধরতে অব্যাহত থাকবে অভিযান। আতঙ্কে জনশূন্য অধিরাশ্রমের দক্ষিণখান এলাকা। শুক্রবার ধীরাশ্রম এলাকায় ফাঁদে ফেলে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। প্রতিবাদে বিক্ষোভে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাত থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর জেলা পুলিশের আওতাধীন 5 থানা এলাকায় বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। ভোর পর্যন্ত আটক হয় অন্তত 40 জন। তাদের মধ্যে কাপাসিয়ায় ধরা পড়েছে সর্বোচ্চ 11 জন। বাকিরা আটক হয়েছে শ্রীপুর, জয়দেবপুর, কালীগঞ্জ ও কালিয়াকুড়ে। বিভিন্ন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে। নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার, সবাই জানেন সেটা, যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। অভিযান চালানো হয়েছে মহানগরের 8 থানা এলাকাতেও। ভোর পর্যন্ত ধরা পড়েছে অন্তত 42 জন। এর মধ্যে সদর মেট্রো থানায় আটক হয়েছে সর্বোচ্চ 16 জন। বাকিরা বিভিন্ন থানায় ধরা পড়েছে। ব্রিফিংয়ে জিএমপি কমিশনার জানান, আটককৃতদের সবাই আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। কয়েকজন সরাসরি সম্পৃক্ত ধীরাশ্রমে ছাত্র জনতার উপর হামলার ঘটনায়। যারা যখন ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দিবে না, জনগণকে প্রতিপক্ষ ভেবে জনগণকে শান্তি দিবে না, এই কথা বলে, তখন পুলিশের জন্য এটি একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। পুলিশ অবশ্যই তখন একটু অ্যাগ্রেসিভভাবে না করলে জনগণকে শান্তিতে ঘুমাতে দিতে হয়, এটি তো আমাদের দায়িত্ব। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এদেরকে, যাতে এটা বাংলাদেশে একটা উদাহরণ হিসেবে থেকে যায় যে ছাত্রদের উপর যারা হামলা করবে তারা কি করুণ পরিণতি ভোগ করবে। এদিকে অভিযানের পর থেকে জনশূন্য হয়ে পড়েছে ধীরাশ্রমের দক্ষিণখান এলাকা। গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া বেশিরভাগ মানুষই। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ,
সবশেষ আপডেট জানতে চাই আপনার কাছে। আসলে বেলা অভিযান কিন্তু চলমান রয়েছে, অভিযান চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি গাজীপুর চৌরাস্তা এলাকায়, সেখানে কিন্তু যৌথ বাহিনীর অভিযান চলছে, পাশাপাশি মেট্রোপলিটন পুলিশও অভিযান করছে। তবে আমরা এখন রয়েছি গাজীপুর সদর ছায়াবীতি এলাকায়। এখানে আমরা দেখেছি যে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মুজাম্মেলের যে একটি আলিশান বাড়ি, সে বাড়িতে আসছে। আসলে আমরা তার আত্মীয় স্বজন বলতে আমরা এখনও কারোর সাথে কথা বলতে পারছি না, অর্থাৎ আমরা চাচ্ছিলাম যে আসলে মূলত কারো ইন্টারভিউ নেওয়ার জন্য। কিন্তু আসলে এখানে কিন্তু আমরা দেখছিলাম যে একদম শুনশান নিরাপত্তা, যে ভাড়াটিয়ারা রয়েছে তাদের কাছেও আমরা কিন্তু আসলে কোনো কথা বলতে পারি না, অধিকাংশ রুমগুলো তালাবদ্ধ। তবে দিরাশ্রম যে বিষয়টি দেখেছিলাম সারাদিন ব্যাপী পুরো গ্রাম জুড়ে কিন্তু একদম মানুষ শূন্য হয়ে পড়েছে। পুরুষের পাশাপাশি মহিলাদের কিন্তু আমরা কারোর সাথে আমরা দেখিনি, কারোর সাথে কথা বলতে পারিনি। তবে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় 8টি থানা এবং জেলার যে 5টি থানা মিলিয়ে আমরা যেই তথ্য পেয়েছি, এখন পর্যন্ত 82 জনকে এই মামলা অন্তর্ভুক্ত 82 জনকে গ্রেপ্তার করছে, তাদেরকে আদালতে প্রেরণ করেছে। কতদিনের আসলে তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে সে বিষয়টা এখনও আমরা নিশ্চিত হয়নি, তবে সে বিষয়টা হয়তো আমরা জানতে পারবো। কিন্তু আমরা যে বিষয়টি কিছুক্ষণ আগেও পুলিশ কমিশনার আমাদেরকে জানিয়েছে, সেটি হচ্ছে যে এখনও আসলে অভিযান চলছে, দিনব্যাপী কতজন গ্রেপ্তার হয়েছে এবং রাত্রে কতজন গ্রেপ্তার হবে সেই বিষয়টা আমরা আবারও আপডেট জেনে সে বিষয়টি জানাতে পারবো। নাবিলা, পলাশ, অসংখ্য ধন্যবাদ। এদিকে বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্টে ধরা পড়েছে কমপক্ষে 50 জন। রংপুর মহানগরীতে 5 এবং বিভাগে 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার রাতভর এই অভিযানে তাজহাটে 2 এবং কোতোয়ালি, হারাগাছ, মাহিগঞ্জ থানা এলাকা থেকে 1 জন করে আটক হয়েছে। এছাড়া কুড়িগ্রামে 6, দিনাজপুরে 3, ঠাকুরগাঁওয়ে 2 এবং গাইবান্ধা, পঞ্চগড় ও লালমনিরহাট থেকে 1 জন করে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা চেষ্টা সহ বিভিন্ন মামলার আসামি তারা। অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীতে 7 জনকে গ্রেফতার ও রাজশাহীতে 8 জনকে আটক করা হয়েছে। এছাড়া খাগড়াছড়িতে 4, কক্সবাজারে 3 জন সহ আরও 12 জনকে হেফাজতে নিয়েছে যৌথ বাহিনী। ডেভিল হান্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতদিন পর সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে। 6 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে বিকেলে দেশে ফিরে বিমানবন্দরে এসব কথা বলেন তিনি। বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমই আজকের অস্থিরতার জন্য দায়ী। এ সময় আরও বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, অস্থিরতা তৈরি হচ্ছে। ফ্যাসিস্টদের ফাঁদে পা না দিতে সকলকে আহ্বান জানান তিনি। বলেন, অন্ধকারকে অন্ধকার দিয়ে নয়, আলো দিয়ে দূর করতে হবে। এ সময় যুক্তরাষ্ট্রের সফর সফল হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। সাবধানতার সঙ্গে আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। ডেভিল হান্ট জানি না, ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনের পরে এতদিনও একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না, এমনটা জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বিকেলে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিরা জড়িয়ে পড়ার ঘটনায় দালালরা সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তিনি বলেন, বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে। আরও জানান, 11 থেকে 13 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই যাবেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। ধানমন্ডি 32 নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে গত 6 ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে নয়, নিরপেক্ষ থাকবে কমিশন, এমনটা জানিয়েছেন সিইসি AMM নাসিরউদ্দিন। বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে, নতুবা
আগের অবস্থায় ফিরে যাবে, যা প্রভাব ফেলবে নির্বাচনে। নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম অব ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এটা না মতদ্বৈততা থাকবে, ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে, সব কিছু মিলিয়ে এটা আমাদেরকে চলতে হবে। অনুষ্ঠানে সিইসি বলেন, কোনো রাজনীতিতে না জড়িয়ে নিরপেক্ষ ভূমিকায় থাকতে চায় ইসি। তবে কমিশনের ওপর থেকে রাজনৈতিক প্রভাব বন্ধ করা না গেলে হতে পারে অতীতের মতোই নির্বাচন, এই আশঙ্কাও প্রকাশ করেন তিনি। ইলেকশন কমিশন একা শুধু নষ্ট হয় নাই, আমাদের প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। দোষ যদিও সবাই ইলেকশন কমিশনকে দিচ্ছে, কিন্তু আমি তো দেখি যে কোন প্রতিষ্ঠানটা ভালো আছে বলেন, কোন ইনস্টিটিউশনটা কত আছে বলেন। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে এই আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। এ সময় নিরপেক্ষতা বজায় রেখে মানসম্মত রিপোর্টিং এর ওপর গুরুত্ব দেন যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম। আমরা সবাই আসলে মানুষের কথা বলি, বাংলাদেশের মানুষের কথা বিশেষত। সো ওই মানুষটা কি চায় সেটা যদি রিপোর্টে না থাকে, ওই মানুষটা কিভাবে চায় সেটা যদি না থাকে, তাহলে এত কাজ এত আয়োজন করে লাভ নাই। সেটা ইসির ক্ষেত্রেও তাই। নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুরস্কার পান সাংবাদিক মাহমুদুল হাসান পারভেজ, সাইদুর রহমান এবং মেহেদি হাসান। কার্যনির্বাহী কমিটির সদস্য যারা সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল করা হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আর যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি তাদের বিষয়ে আইনি বাধা থাকায় পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল সংক্রান্ত 1522টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়েছে। তাদের আবেদনগুলো পর্যালোচনার জন্য গত বছরের আগস্ট মাসে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। চলতি মাসের মধ্যেই বেশ কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন টিম। সকালে পৃথক 4টি আবেদনের শুনানি শেষে এই তথ্য দেন প্রসিকিউটর গাজী MH তামিম। এদিন জুলাই গণহত্যার পৃথক 3 মামলায় 2 পুলিশ সদস্য সহ নতুনভাবে 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এছাড়া ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি ছোড়া আলোচিত APBN সদস্য সুজনের আরও 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলন দমাতে হাসিনা সরকার যখন মারমুখী, তখন প্রাণ বাঁচাতে নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের আকুতি আর পুলিশের নৃশংসতার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হৃদয় বিদারক এই ঘটনা কাঁদিয়েছিল পুরো দেশকে। এ ঘটনায় গ্রেফতার SI চঞ্চল চন্দ্র সরকারের পর আরও 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মহাখালী উত্তরার পৃথক 2 মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় আরও 5 জনের বিরুদ্ধে। রামপুরায় আপনারা জেনে থাকবেন চঞ্চল চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। জুলাই হত্যাকাণ্ডের বিচারে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর এ নিয়ে 18 মামলায় 115 জনের বিরুদ্ধে জারি করা হলো পরোয়ানা, গ্রেফতার 35। শুনানি শেষে এসব তদন্তের অগ্রগতি জানতে চান ট্রাইব্যুনাল। যে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। আমরা গ্র্যাভিটি অফ দি অফেন্সকে আমরা প্রাধান্য দিয়ে তদন্ত করছি এবং যে সকল অপরাধের গভীরতা অনেক বেশি, আমরা সে সকল অপরাধের তদন্ত প্রতিবেদনই আগে জমা দেওয়ার জন্য প্রস্তুত করছি। পৃথক আবেদনে চানখারপুল এলাকায় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো আলোচিত APBN সদস্য সুজনের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
গেল 6 মাসে কিছুই হয়নি তা সঠিক নয়। দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ঠিক না হলেও স্থিতিশীল অবস্থায় আছে। দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিক ফোরাম আয়োজিত মিট দ্য প্রেসে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, উন্নয়ন সহযোগীরা মোটামুটি সন্তুষ্ট, তাদের সহায়তা কাজে লাগবে। তিনি বলেন, এই সরকার সবকিছু করতে পারবে না, বড় বড় সংস্কারও করা যাবে না, তবে পদচিহ্ন রেখে যাবে। পরে যারা আসবে তারা যেন সংস্কার অব্যাহত রাখে। প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান অর্থ উপদেষ্টা। বলেন, দক্ষ কর্মী বিদেশে পাঠাতে গুরুত্ব দিচ্ছে সরকার। তাদের কাছে আমার অনুরোধ, আমরা করছি, ব্যর্থতা আছে, কিন্তু একটু লোকজনকে একটা স্টান্স দেবেন যে ওনারা চেষ্টা করছে যতটুকু। এবং উই ওয়ান্ট টু লিভ এ ফুটপ্রিন্ট। আমরা সবকিছু করতে পারবো না, বড় বড় সংস্কারও করতে পারবো না, ব্যাংকিং আইন টাইন চেঞ্জ করা, এগুলো তো আমি বলছি করবো এখন, কিন্তু ফুটপ্রিন্টটা মানে অ্যাটলিস্ট আমরা যেটা করছি লোকজন কনভিন্স, এটা যেন ওরা কন্টিনিউ করে। বাংলাদেশ সহ 14টি দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সাময়িক স্থগিত করল সৌদি আরব। চলতি মাস থেকে কার্যকর করা হয়েছে এই সিদ্ধান্ত। বিভিন্ন দেশের পর্যটক, ব্যবসায়ী ও প্রবাসীদের উপচে পড়া ভিড় ঠেকাতে এ পদক্ষেপ নিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না দেশটিতে সফররত কূটনৈতিক, শ্রমিক, হজ ও উমরা করতে আসা মানুষের উপর। সিঙ্গল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, মিশর, আলজেরিয়া, ইরাক সহ বেশ কয়েকটি দেশে। দীর্ঘমেয়াদী ভিজিট ভিসায় সৌদি আসা হজ যাত্রীদের ভোগান্তি দূর করতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বৈষম্য বিরোধী আন্দোলন সফল হলেও সারা দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য বিষয়টি ঝাঁকিয়ে বসে আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা বিধান চন্দ্র রায় পোদ্দার। সকালে মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে পুরো দেশের শিক্ষার্থীদের একসাথে বিবেচনা করতে হবে। শিশুদের মাতৃভাষায় সঠিকভাবে শিক্ষিত করতে পারলেই তাদের মেধার প্রকৃত বিকাশ ঘটবে বলেও আশা করেন তিনি। শিশুরা সঠিকভাবে নিজেদের সৃজনশীলতা বিকাশ করতে পারলে তারা দেশের জন্যই কাজে আসবে বলে আশা করেন উপদেষ্টা। আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 65,500-র উপর, এবং আমি প্রত্যন্ত স্কুলগুলো পরিদর্শন করেছি অনেক। ফলে আমি টোটাল পরিস্থিতিটা জানি যে আমাদের দেশের শিশুরা কী অবস্থায় রয়েছে। শুধুমাত্র গুটি কয়েক ভালো স্কুলের দিকে তাকালে তো সমগ্র দেশের দিকে তাকানো হলো না। আমাদের বর্তমান যে সম্প্রতি আমাদের দেশে যে পরিবর্তন হলো, যেটার মূল সুর ছিল বৈষম্যহীনতা, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে প্রচণ্ডভাবে জাঁকিয়ে বসে আছে। বকেয়া বেতন ভাতার দাবিতে বিএসএমএমইউ উপাচার্যের অফিসের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। তাদের অভিযোগ, গত 7 মাস ধরে কোনো বেতন ভাতা পাননি তারা। সকালে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ চিকিৎসকরা। দাবি করেন, এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের বেতন ভাতা দিচ্ছে না। জানান, বেতন ভাতা বন্ধ থাকায় জীবনযাপন করা কষ্টকর হয়ে পড়েছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে উপাচার্যের সহযোগিতাও কামনা করেন আন্দোলনকারী ট্রেনি চিকিৎসকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান আন্দোলনকারীরা। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। বিকেলে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে মহাসড়ক অবরোধ করেন তারা। বক্তারা বলেন, ত্যাগী ও বিপ্লবীদের বাদ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি প্রকাশিত হয়েছে। এ সময় আন্দোলনে হতাহতদের সাথে আলোচনা করে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। এর আগে একাধিকবার আলোচনা হলেও রাজশাহী বিভাগের দায়িত্বরত সমন্বয়ক মাহিন সরকার এই কমিটি গঠন করেছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় প্রকাশিত কমিটির 30 জন সদস্য পদত্যাগের ঘোষণা দেন। 3.5 ঘন্টা অভিযান করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ সহ অনুসন্ধানাধীন 25 জন কর্মকর্তার কোনো ভল্ট খুঁজে পায়নি দুদক। সংস্থাটির পরিচালক কাজী সাইমুজ্জামান জানান, অভিযোগ সংশ্লিষ্ট প্রায় 25 বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নামে রেজিস্টার খাতায় কোনো লকার না থাকায় কিছুই পাওয়া যায়নি।
দুপুরে 12:30টার দিকে দুদকের দল বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করে। কিছু প্রক্রিয়া শেষ করে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব লকার করা হয় রক্ষিত অর্থ সম্পদ বা নথিপত্রের তালিকাও। বাংলাদেশ ব্যাংকের এসব লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে 300 উচ্চ পদস্থ কর্মকর্তার অর্থ সম্পদ এবং অন্যান্য মূল্যবান নথিপত্র রাখা ছিল। গত 26 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের লকারে তল্লাশি চালায় দুদক। সে সময় প্রায় 5 কোটি টাকার সম্পদের সন্ধান মেলে, যেগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায়। ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে প্রাথমিকের 2 কোটি পাঠ্য বই ছাপানোর কাজ দিয়ে রাষ্ট্রের কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে সেটি খতিয়ে দেখছে দুদক। রোববার সংস্থাটির একটি দল এ সংক্রান্ত অভিযোগের সত্যতা যাচাইয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভিতে অভিযান পরিচালনা করে। দুদকের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণ কোরিয়ান কোম্পানিকে অন্যায়ভাবে বঞ্চিত করে কাজ দেয়া হয় ভারতীয় কোম্পানিকে। 2017 শিক্ষাবর্ষের পাঠ্য বই ছাপার জন্য টিপিএস টেন্ডারে অংশ নিয়ে মোট 17টির সর্বনিম্ন দরদাতা হয় কোরিয়ান কোম্পানি, কিন্তু প্রায় 50 কোটি টাকার কাজ শেখ হাসিনা সরকারের ইশারায় যায় ভারতের হাতে। একই সাথে গত সরকারের আমলে পাঠ্যপুস্তকের নানা অনিয়ম, দুর্নীতি নথিপত্র সংগ্রহ করছে দুদক। 150 টাকা মূল্যের প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং প্লাস্টিকের পাদুকার উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান তারা। বলেন, 150 টাকা দামের প্লাস্টিক ও রাবারের পাদুকার উৎপাদন পর্যায়ে ভ্যাট বসলে তাতে এসব পণ্যের দাম বাড়বে, একই সাথে ক্ষতিগ্রস্ত হবে পাদুকা তৈরির সঙ্গে জড়িত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং পাদুকার ওপর 15% ভ্যাট আরোপের প্রস্তাব অযৌক্তিক আখ্যা দিয়ে ভ্যাট স্থিতিশীল করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সংগঠনটির শীর্ষ নেতারা। এছাড়া এটি কার্যকর হলে সাশ্রয়ী এ পণ্য সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে বলেও দাবি সংগঠনটির। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। গরিবের স্যান্ডেল, রিক্সাওয়ালার স্যান্ডেল, ঠেলা গাড়িওয়ালার স্যান্ডেল, কৃষকের স্যান্ডেলের উপর থেকে ভ্যাট প্রত্যাহার করে নেওয়ার জন্য বিনীতভাবে সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা ভ্যাট অব্যাহতি চাই। ভ্যাট অব্যাহতি না হলে আমরা আর কোনো রাস্তা থাকবে না, আমরা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হব। এই গরিব পণ্যের উপর থেকে আপনি ভ্যাট তুলে নেন, এটা আমাদের দাবি। এই দাবি না মানলে আমরা পথ ছাড়বো না। বিপিএলের 11তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার একদিন পরেই ভক্তদের জন্য ট্রফি নিয়ে কীর্তনখোলার পারে ফরচুন বরিশাল। শহরের বেলস পার্কে শিরোপা উদযাপনে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তামিম, মুশফিক, শান্তদের রয়েছে বিশেষ ফটো সেশনও। এছাড়া সমর্থকদের জন্য কনসার্ট আয়োজনের পরিকল্পনার কথা আগেই জানিয়েছে ফরচুন বরিশাল। সমর্থকদের সঙ্গে ক্রিকেটারদের এই উৎসব চলার কথা বিকেল 5টা পর্যন্ত। এরপর আবারও ঢাকায় ফিরবেন ফরচুন বরিশাল। বিপিএলের গেল মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা বরিশাল নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী। সেবারের আক্ষেপ এবার মিটিয়েছে ফরচুন বরিশাল। শুক্রবারের ফাইনালে চিটাগং কিংসকে 3 উইকেটে হারিয়ে উৎসবে মেতেছে বরিশাল। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যেহেতু নির্বাচনের সময় ঘোষণার দায়িত্ব সরকারের, তাই এ নিয়ে প্রধান উপদেষ্টার সাথেই কাল আলোচনা হবে। বিকেলে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সহ নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক শেষে তিনি এই কথা জানান। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী কোনো বিধান বা আইনের পরিবর্তন হলে ইসিকে সেটা মানতে হবে। তবে সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মনে করলে সেটায় বাধা দেবে বিএনপি। আগামী মে-জুন মাসের মধ্যে ইসি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে পারবে বলেও মনে করেন তিনি। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। আমাদের কাছে মনে হয়েছে তাদের কথায় আগামী মে মাস, জুন মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার লিস্ট, আপডেটেড ভোটার লিস্ট দিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নাই। অনির্বাণ রাইজ অ্যান্ড লিড উদ্যোগ চালু করল অক্সফাম ও ওয়াটার এইড। এর মাধ্যমে মধ্য পর্যায়ের পেশাজীবী নারীদের নেতৃত্বে অগ্রসরে সহায়তা করতেই এই উদ্যোগ।
রোববার বনানীতে এক অভিজাত হোটেলে আয়োজিত হয় এর উদ্বোধনী অনুষ্ঠান। এতে অংশ নেন বিভিন্ন খাতের প্রধান ব্যক্তিত্ব, উন্নয়ন সংস্থা এবং নীতি নির্ধারকরা। এ সময় অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিস দামলে বলেন, অগ্রগতির পরও অনেক নারী অদৃশ্য প্রতিবন্ধকতার সম্মুখীন হন, যা তাদের ক্যারিয়ারের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। এখনই সময় এমন কর্মপরিবেশ তৈরি করার। এ বিষয়ে ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, কাঠামোবদ্ধ সহায়তা ও পরামর্শ দিয়ে নারীদের আত্মবিশ্বাসের সঙ্গে কর্মক্ষেত্রে ফিরিয়ে আনাই এই উদ্যোগের উদ্দেশ্য। বন্দি ফিলিস্তিনিরা ফিরে আসায় গাজায় বইছে খুশির জোয়ার। দীর্ঘ সময় পর আবারও প্রিয়জনদের কাছে পাওয়ায় আবেগ আপ্লুত হয়ে পড়েন সবাই। শনিবার যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী 3 ইসরায়েলি জিম্মি হস্তান্তর করেছে হামাস। বিনিময়ে 183 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বন্দি ফিলিস্তিনিদের সাদরে গ্রহণ করতে খান ইউনিসে ভিড় জমান পরিবারের সদস্যরা। তাদের আগমন উপলক্ষে পশ্চিম তীর সহ অন্যান্য জায়গায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এ সময় আপনজনদের জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা। ইসরায়েলি জিম্মি মুক্তির পর হামাসকে পুরোপুরি নির্মূলের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় একথা বলেছেন তিনি। যে কোনো কিছুর বিনিময়ে গাজা থেকে বাকি ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা হবে। তাদের নিরাপত্তা নিশ্চিতই আমাদের প্রধান উদ্দেশ্য। তবে গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকবে না, আমরা তাদের ধ্বংস করে দিব। দর্শক, এখানেই শেষ করছি আজকের সব খবর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।